সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে আজ অর্থনৈতিক বাস্তবতায় কেমন বাজেট চাই। এই বিষয়ে এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাজেদুল হক, চেয়ারম্যান পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আজকে যেই প্রসঙ্গে আসলে আলোচনা করব যে অর্থনৈতিক বাস্তবতায় কেমন বাজেট চাই, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনবান্ধব বাজেট আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি দেখেন, খুব কঠিন প্রশ্ন দিয়ে শুরু করলেন প্রোগ্রামটা। তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক বাস্তবতা খুব কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ একদিকে হচ্ছে আপনার উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, অন্যদিকে হচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে না, এবং অন্যদিকে সরকার আপনার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এটারও প্রভাব পড়ছে। তারপরও আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এটারও প্রভাব পড়ছে। এবং বিনিয়োগ পরিবেশ একদমই নাই, বিনিয়োগ মানে আপনার বিনিয়োগের প্রবাহ নাই, হ্যাঁ, এবং একদম এটা গতিহীন হয়ে পড়েছে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সামষ্টিক অর্থনীতিতে বলেন, আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বলেন, আপনার আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বলেন, সেটা হচ্ছে যে অর্থনীতি নানামুখী চাপের মধ্যে আছে, নানামুখী চাপের মধ্যে আছে। তবে জনগণের প্রত্যাশা আছে, যে জনগণের প্রত্যাশা রয়েছে যে আগামী বাজেটে যে তারা স্বস্তি পাবে, এই প্রত্যাশা মানে জনগণ মানে ভালো কিছু আশা করে কিন্তু আছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে বাংলাদেশের অর্থনীতি এখন আপনার কে আকৃতির অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। কে আকৃতির অর্থনীতি বলতে সেটা হচ্ছে যে ধনীরা বেশি ধনী হচ্ছে এবং যারা দরিদ্র তারা দিনে দিনে আরো দরিদ্র হচ্ছে। এটাই কে আকৃতির অর্থনীতি, এবং তাদের আয় অনুযায়ী ব্যয় অনেক গুণ বেড়ে যাচ্ছে। এবং আমি আপনার বাজেটের সাথেই আমি বাজেটের বাস্তবতা কি হওয়া উচিত সেটা আমি বলবো। কিন্তু এই যে দেখেন যে আপনার কে আকৃত যে আজকে দেশের আপনার মোট জাতীয় আয়ের 48% 10% মানুষের হাতে, তাই না? তাহলে তো বৈষম্য অনেক বেড়ে গেছে। আপনি সেটা ভোগ বৈষম্য বলেন, সেটা সম্পদ বৈষম্য বলেন, এবং সেটা আয় বৈষম্য বলেন, অনেক বেড়ে গেছে। এবং বাংলাদেশ কিন্তু এটা এখন উচ্চ বৈষম্যের একটা অর্থনীতি। এটা আগামী বাজেটে আপনার এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসেবে আপনাকে ধরে রাখতে হবে। আমরা তো অন্য বিষয় নিয়ে সবসময় বারবার কথা বলছি, তাই না? বিনিয়োগ না, ইলেকট্রিসিটি নাই, কিন্তু অর্থনীতির আরো অনেক বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আমি একটু তুলে ধরি তাহলে হয়তো সরকারের জন্য সুবিধা হবে পলিসি প্রণয়ন করা। তাই এই যে দেখেন যে একটা উচ্চ বৈষম্য একটা রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও বৈষম্য রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 2025 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সেখানে 68% সম্পদ 10% মানুষের কাছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র 1989 সালে আপনার 32% সম্পদ ছিল 10% মানুষের হাতে। সেখানেও বৈষম্য বাড়ছে, কিন্তু বৈষম্য যে বাড়ছে না তা না। আমার কথা হলো যে এই বৈষম্যটা নিরসন করা অতি জরুরি হয়ে পড়েছে, এবং এটা সামনের অর্থ বছরে আপনার কর ব্যবস্থার মাধ্যম দিয়ে হোক এবং অন্যান্য পলিসি প্রণয়ন করার মাধ্যম দিয়ে হোক, এটা দূর করা দরকার। এখন সরকার প্রথমে বলছিল যে সম্পদ কর আমরা আরোপ করব। সম্পদ কর আরোপ করলে যেটা দেখা যাচ্ছে যে ধনী এরিয়াতে যারা বসবাস করছে তাদের সম্পদ থেকে আমরা সরকার কর পাইতো, বছর হয়তো 9-10 হাজার কোটি টাকা বাড়তো। কিন্তু এখন হয়তো আমরা সম্পদ কর থেকে আবার সরে আসছে। আগে যে কর ছিল সারচার্জ থেকে আয় করবো, কিন্তু এটা থেকে সরে আসা ঠিক হয় নাই। তার কারণ হচ্ছে যে বৈষম্য বাড়ছে, সম্পদ বৈষম্য বলেন, আয় বৈষম্য বলেন, যেভাবে বেড়ে চলেছে, এই বৈষম্য যদি না কমানো যায়, যদি একটা সমতা না আনা যায়, যদি ন্যায্যতা না আনা যায় একটা অর্থনীতিতে, তাহলে তো আপনার সব জনগোষ্ঠীকে আপনি ভালো রাখতে পারবেন না, এবং ভালো রাখাটা তো অনেক চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হলো যে বর্তমান বাস্তবতায় কেমন বাজেট দেখতে চাই, যে শিরোনামটা আপনি বললেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনার বিনিয়োগ পরিবেশ আপনাকে উন্নত করতে হবে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে নানাভাবে কথা হচ্ছে। বিজনেস কস্ট ইজ মানে আপনার যদি ব্যবসার খরচ অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়েও যাচ্ছে দিনে দিনে। এর অনেকগুলো কারণ রয়েছে। আপনি ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছেন, তাহলে শিল্প উৎপাদনের দাম বাড়বে, তাই না? আপনি গ্যাসের দাম যদি বাড়ান, শিল্প উৎপাদনের দাম বাড়বে। আপনি জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন, তাহলে তো আপনার লজিস্টিক ঢাকা চট্টগ্রামের পরিবহন ব্যয় বাড়বে। তাহলে বিষয়টা হচ্ছে বিনিয়োগের জন্য যে পরিবেশটা দরকার,
ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড যে পরিবেশটা দরকার, আমাদের ওই পরিবেশের দিকে ধাবিত হতে হবে, খুব দ্রুত ধাবিত হতে হবে। এটা আর সময় নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে একটা দেশে যদি বিনিয়োগ পরিবেশ না থাকে, যদি বিনিয়োগকে যদি আপনি উৎসাহিত না করতে পারেন, তো অর্থনীতি একদম স্থবির হয়ে যাবে। আপনার কোনো ধরনের মানে গতিহীনতা হয়ে যাবে, আপনার কর্মচাঞ্চল্য থাকতে হবে অর্থনীতিতে। এবং আপনার যে হারে আপনার শিক্ষিত বেকার সংখ্যা বাড়ছে, যে হারে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, বৈশ্বিক সংকটের কারণে হোক আর অভ্যন্তরীণ সংকটের কারণে হোক, মানুষ তো কাজ হারাচ্ছে। তাদেরকে আমরা কাজ দেওয়ার ব্যবস্থা তো আমাকে করতে হবে, এবং সেটা বিনিয়োগের মাধ্যম দিয়ে আসবে। সুতরাং আমাদের বিনিয়োগের পরিবেশটা উন্নত করা খুব জরুরি হয়ে পড়েছে, এবং সেটা একটা খুব স্ট্যান্ডার্ড কর কাঠামো দরকার, যে কর কাঠামোটা আপনার বিদেশি বিনিয়োগকারীরা পছন্দ করে, আপনার দেশি বিনিয়োগকারীরা পছন্দ করে, দেশি উদ্যোক্তারা পছন্দ করে। এই ধরনের কর কাঠামো, কম্পিটিটিভ একটা কর কাঠামো দরকার। আরেকটি বিষয় আমি আপনার সাথে যুক্ত করতে চাই, এই যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে বাজেটে আসলে কি ধরনের পরিবর্তন প্রয়োজন? দেখেন যে মূল্যস্ফীতি কি কারণে হচ্ছে, মূল্যস্ফীতি যে কারণে হচ্ছে এটা পলিসি কনফ্লিক্টে, মানে একটা নীতির সাথে আরেকটা নীতির একটা দ্বন্দ্ব চলছে, মানে সাংঘর্ষিক পলিসি নেওয়া হচ্ছে। আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা বলছি যে 6.5%, 7.5% সামনে অর্থ বছরে আমরা মূল্যস্ফীতি কমিয়ে আনবো। তাহলে এটার জন্য আমার কি হচ্ছে, পলিসি রেট বাড়ানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে পলিসি রেট বাড়ানোর কারণে ব্যবসায়ীরা ঋণ ব্যয়বহুল হয়ে গেছে, তাই না? তাহলে একদিকে আমি পলিসি রেটকে বাড়িয়ে ঋণ ব্যয়বহুল করেছি, যেখানে এখন মানে কলকারখানাগুলো সচল করা যাচ্ছে না, ঋণ নিচ্ছে না ব্যবসায়ীরা। দ্বিতীয় নম্বর কথা হলো যে অন্যদিকে আমরা যেটা দেখছি যে পলিসি কনফ্লিক্ট কেন বলছি, যে আমি এখন প্রথমে আমি জ্বালানি তেলের দাম বাড়ালাম, সেটা বৈশ্বিক সংকটের কারণে এটা হতেই পারে, কারণ এটা তো আনএক্সপেক্টেড সিচুয়েশন, তাই না? এটা হতে পারে। কিন্তু দ্বিতীয়বার আবার জ্বালানির দাম বাড়ালাম, আমরা আবার ইলেকট্রিসিটির দাম বাড়ালাম, তাই না? তাহলে এই যে আমরা দাম বাড়াচ্ছি, যে পণ্যগুলোর দাম বাড়াচ্ছি, এই পণ্যগুলো তো আপনাকে মূল্যস্ফীতি উস্কে দিচ্ছে, উস্কে যাবে। তাহলে আমি একদিকে আমি সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসির মাধ্যম দিয়ে আমি বলছি যে আমি মূল্যস্ফীতি কমাবো, এই উদ্দেশ্যে আমি পলিসি রেট বাড়াচ্ছি বা নামাচ্ছি না, কমাচ্ছি না। অন্যদিকে আমি অন্যান্য প্রোডাক্টের দাম আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে তো আমার পলিসি কনফ্লিক্ট হলে আরেকটা বিষয় হলো যে দেখেন, মূল্যস্ফীতি কমানোর জন্য এখন আমি সামনের দিনে যে আমার বাজেট ঘাটতি আছে, ডেফিসিট, এই যে বাজেট ঘাটতি আমি কিভাবে পূরণ করবো? আমি কি বৈদেশিক উৎস থেকে ঋণ নিব, না আমি অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিব? আপনি ব্যাংক খাত থেকে ঋণ নিলে আপনার মূল্যস্ফীতিও বেড়ে যাবে। এবং আনএক্সপেক্টেড সিচুয়েশন, আপনার যে আজকে ধানের উৎপাদন যে আজকে ক্ষতি হলো হাওড় অঞ্চলে, সেই মানে 70% ধান হয়তো নষ্ট হয়ে গেছে। তাহলে এটাতে চাহিদা এবং যোগানের সামঞ্জস্য তো আপনাকে রাখতে হবে। চাহিদা যোগানের সামঞ্জস্য না রাখলেও তো মূল্যস্ফীতি বেড়ে যাবে। সুতরাং আমার কথা হলো যে দেখেন, যে আরেকটা কথা হলো যে দেখেন, আমরা মূল্যস্ফীতি, আমি কেন পলিসি কনফ্লিক্টের কথা বলছি, আমরা অনেকগুলো পলিসি হাতে নিচ্ছি যে মূল্যস্ফীতি কমানোর জন্য। আবার আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন আমরা চুক্তিবদ্ধ হয়েছি, সেখানে হয়তো আমাকে জ্বালানি পণ্য কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেখানে আমাকে কৃষি পণ্য কিনতে হবে, সেখানে আমাকে বোয়িং কিনতে হবে। তাহলে এই যে জ্বালানি পণ্য এবং কৃষি পণ্য, সেটা তো একদিন না, এটা তো আপনাকে অব্যাহত রাখতে হবে এই ক্রয়টা, ঠিক আছে? তাহলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে গমের দাম, যে তুলার দাম, সেটা তো অনেক বেশি, সেটা হয়তো রাশিয়া ইউক্রেন থেকে অনেক বেশি। সুতরাং আপনি বেশি দামে যখন আপনি পণ্য আমদানি করবেন, তাহলে তো আপনার দেশে আপনার মূল্যস্ফীতি বেড়ে যাবে। সুতরাং আমাদের যেটা হচ্ছে যে আপনার আগামী বাজেটে যে একটা অন্যতম সরকারের লক্ষ্য যে জনগণকে স্বস্তি দেয়া, কিন্তু জনগণ স্বস্তি কিভাবে পাবে সেই ধরনের সমাধান কিন্তু আসলে আমরা দেখছি না, কারণ এটার সাথে পলিসি কনফ্লিক্ট চলছে। বাজেটে কৃষি খাতকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত? জি দেখেন, যে কৃষি খাতকে আমরা কোনো দেশ যখন কৃষিখাত ডেভেলপ করে ফেলাই, এরপরে ওই দেশ শিল্পায়নের দিকে ঝোঁকে। তাহলে আমরা বারবার আমরা কিন্তু এখন শিল্পায়নে খুব চিন্তা করছি, তাই না? এই যে পলিসি সাপোর্ট থেকে শুরু করে, আমার যখন করোনা ভাইরাস হলে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করলাম আপনার এক্সপোর্টারদের জন্য, তাহলে আমরা এখন শিল্পায়নের দিকে বারবার পলিসি সাপোর্ট দিচ্ছি, পলিসি প্রণয়ন করছি, পলিসি অ্যামেন্ডমেন্ট করছি, কিন্তু কৃষি খাতে কিন্তু এটা একদম অনুপস্থিত রয়েছে। আমি বলবো যে কাজ যে হচ্ছে না তা না, কিন্তু মানে এত আই কেসিং কাজ, কিন্তু আপনার কৃষি বিপ্লব করার জন্য, কৃষিখাতকে সামনে নেওয়ার জন্য যেটা দরকার, সেটা কিন্তু আমরা অনেক গতিহীন হয়ে গেছি। বাংলাদেশের যেটা দেখা যাচ্ছে যে কৃষিখাতে যে সাবসিডিটা দেওয়ার, এখন কৃষক কার্ড চালু করছে সরকার, 42 লাখ কি 40 লাখ 43 লাখ কৃষক কার্ড পাবে। এখন এই কৃষক কার্ড দেওয়ার জন্য আমাদের মানে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে যে যিনি প্রকৃত কৃষক, উনি যেন কার্ডটা পায়।
কারণ বিগত বছরগুলোতে বলেন, বিগত দশকে আমরা যেটা দেখেছি বছরের পর বছর, যিনি পাওয়ার কথা না সুবিধা, আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সুবিধা যিনি পাওয়ার কথা না, উনি পেয়ে এসেছেন, এবং সেটা রাজনৈতিক বিবেচনায় কার্ডগুলো বিতরণ করা হয়েছে। এই 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 ভুল সিদ্ধান্তগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা হয়তো কৃষকরা কি হচ্ছে, আপনার দশকের পর দশক একটা কৃষক সে উৎপাদন ব্যয় উঠাতে পারে না, তার যে উৎপাদন কস্ট অফ প্রোডাকশন সে উঠাতে পারে না। কারণ আপনি হয়তো আজকে পেঁয়াজ কিনছেন 20 টাকা দিয়ে, তার খরচ আছে 40 টাকা। তাহলে সে কিভাবে সে জীবনমান ধরে রাখবে কিভাবে? তার তো একটা কৃষককে আপনাকে এনকারেজ করতে হবে, সে যেন উৎপাদনের সাথে সংশ্লিষ্ট থাকে। কৃষক যদি উৎপাদন থেকে সরে আসে তাহলে তো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবে দেশ। কারণ আপনার এই বছরেই কিন্তু 2026-এর জানুয়ারিতেই কিন্তু সারা পৃথিবীতে 32 কোটি মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। কেন? জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে। ঠিক আছে, এবং আরো 4.5 কোটি 5 কোটি বাড়বে এবছরের ভিতরেই। আমরা আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। আপনারা দেখছেন বিজনেস টাইমস, আমরা ফেজ আছি আমাদের আলোচনায়। জনাব মাজেদুল হক, এবার জানতে চাই আপনার কাছে, এবারের যে বাজেট, এই বাজেট কি জনগণের স্বস্তির বাজেট হবে নাকি শুধু হিসাব মেলানোর বাজেট হবে, কি মনে করছেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে এবারের বাজেটটা তো আমরা জনগণের স্বস্তি দেওয়ার জন্য আমরা সামাজিক নিরাপত্তা এবারের বাজেট কর্মসূচিতে নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং অলরেডি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 8টা কর্মসূচি যোগ করা হয়েছে। এখন বিষয়টা হলো যে সরকারের লক্ষ্য ভালো, ঠিক আছে, আমরা ব্যয় বাড়াচ্ছি, আমরা ক্যাশ ট্রান্সফার করব, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা তো ক্যাশ ট্রান্সফার, আমরা সরাসরি ক্যাশ ট্রান্সফার করব। স্থানীয় বাজারে চাহিদা সৃষ্টি হবে, আপনার ভোগ ব্যয় বাড়বে, ভোগ ব্যয় বাড়লে আপনার জিডিপি তো এটা প্রভাব পড়বে, এটা গুড সাইড। কিন্তু কথা হলো যে আপনার আমি একটা পরিকল্পনা গ্রহণ করছি যে হ্যাঁ, আমার যে দরিদ্র মানুষ আছে সেই দরিদ্র মানুষকে আমি স্বস্তি দেওয়ার জন্য আমি এই পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু আদার যে পলিসিগুলো, সেই পলিসিগুলো তো ইনফোর্স করতেছে, বাধ্য করছে যে মানুষকে দরিদ্র হওয়ার জন্য। কিন্তু তাহলে যে নতুন দরিদ্র যারা হবে, আমি হয়তো সরকার ইনলিস্টেড করবে যে কাদেরকে আমি 42 লাখ 43 লাখ মানুষকে আমি ফ্যামিলি কার্ড দিব, কাদেরকে ফ্যামিলি কার্ড দিব, সরকার তো একটা লিস্ট থাকবেই। কিন্তু পরে যারা নতুন গরিব হবে, নতুন করে যারা দরিদ্র হয়ে পড়বে, আমরা তাদেরকে নিয়ে কি করব? আমরা কি তাদেরকে নিয়ে ভাবছি কিনা? এটা তো একটা অনেক বড় একটা বিষয়, তাই না? কারণ আমি যদি ইনলিস্টেড হয়ে গেছে একটা অর্থ বছরের জন্য, হয়তো দ্বিতীয়বার হবে না, পরবর্তী অর্থ বছরের জন্য আবার হবে, তাহলে আমি ওই 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 মানুষগুলোকে কিভাবে আমি স্বস্তি দেবো? একটা আরেকটা বিষয় হলো যে দেখেন যে সরকারের যে কর্মপরিকল্পনা গ্রহণ করছে, এর মধ্যে কিন্তু একটা কর্মপরিকল্পনা খুবই ভালো, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমিতে যদি বাংলাদেশ এগিয়ে যেতে পারে, ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে যে আপনি তখন সার্ভিস এক্সপোর্ট করতে পারবেন। আমরা যখন সফটওয়্যার এক্সপোর্ট করি, সার্ভিস এক্সপোর্ট করতে পারবেন, কারণ বাংলাদেশ সার্ভিস এক্সপোর্টের দিক থেকে অনেক পিছিয়ে। ঠিক আছে, এখন ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যম দিয়ে যদি আপনি জিডিপিতে অবদান রাখতে পারেন তাহলে খুবই ভালো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এটা 4% অবদান রাখে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া 7% অবদান, ভারতের মতন দেশ 2%। আমাদের সরকার চাচ্ছে যে 1.5%। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আপনার ক্রিয়েটিভ ইকোনমিতে যেটা হয়, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে যেটা সরকারের পরিচালন ব্যয় কমে। কারণ তখন যেটা হয় মাদক, সন্ত্রাস, এই জিনিসগুলো তখন কমে যায়, সিচুয়েশন বাধ্য করে কমতে, তখন সরকারের পরিচালন ব্যয় কমে যায়। সরকারের পরিচালন ব্যয় যখন কমে যাবে তখন তো এই টাকা পয়সা দিয়ে আমরা দরিদ্র মানুষের জন্য আমরা স্কিম করবো, বিভিন্ন প্রোগ্রাম সেট করতে পারবো। এটা সরকারের কিন্তু একটা খুব ভালো একটা পরিকল্পনা কিন্তু নতুন সরকার হাতে নিয়েছে। এটা আমার কাছে ভালো। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা খুব দ্রুত, মানে টাইমলি সিদ্ধান্ত হয়ে গেছে। কারণ আপনি একটা জাতিকে কত বছর ধরে খাওয়াবেন? আমার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমার যে মানুষ আছে, এই মানুষগুলোতে আমাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। আমি যদি সম্পদে রূপান্তর করে যদি আমি অর্থনৈতিক কর্মকাণ্ডে আমি তাদেরকে ব্যবহার করতে পারি, সেটা আপনার বৈদেশিক শ্রমবাজারে হোক এবং সেটা দেশীয় শ্রমবাজারে হোক, আমাকে ইকোনমিক ইন্টিগ্রেশনের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে অর্থনীতির সাথে। সুতরাং আমি শুধু ক্যাশ ট্রান্সফারের মাধ্যম দিয়ে তাদেরকে স্বস্তি দিব না, আমি তাদেরকে অর্থনৈতিক কাজে আমি তাদেরকে জড়িত করবো। তাহলে আপনার রাষ্ট্র কিন্তু এটা অনেক বড় বেনিফিট হবে এবং আপনার একটা লং টাইমের জন্য একটা রাষ্ট্র অনেক সুবিধা পাবে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড
আছে যারা কর্মক্ষম মানুষ তাদেরকে যেন আমরা কাজে লাগানোর ব্যবস্থা করতে পারি সামনের অর্থ বছরে, এবং এতে করে যেটা আমার আমার বিনিয়োগ দরকার, আমার বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা দরকার, আমার ভালো একটা আপনার যে রাজনৈতিক যে এটা আপনার সহনশীলতা দরকার, সব পরিবেশটাকে আমাকে মাথায় রেখে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাহলে আমি শুধু হয়তো আমি 9 লাখ কোটি টাকার উপরে বাজেট দিচ্ছি, কিন্তু আমার রাজনৈতিক হানাহানি হচ্ছে, আপনার পরিবেশ বিনিয়োগ পরিবেশ আমি ভালো করতে পারলাম না, তাহলে তো অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে বৈদেশিক শ্রমবাজারকে আমাদেরকে সম্প্রসারণ করার ব্যবস্থা করতে হবে, টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে। আর আমরা অবকাঠামোমূলক উন্নয়নে আমরা মনোযোগ দিব, এটার পাশাপাশি আমরা সার্ভিসকে ইনশোর করব। আমি শুধু অনেক শিশু হসপিটাল রয়েছে, উত্তরবঙ্গে 2টা শিশু হসপিটাল সম্ভবত বিল্ডিং পড়ে আছে, সেখানে সার্ভিস দেওয়া হচ্ছে না, তাই না? সুতরাং অনেক, আমি তো বলেছি আপনাকে এর আগে আসে যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি না। এবং সামনে যে আপনার যা এডিপির আন্ডারে যে প্রকল্পগুলো নেওয়া হবে, সেই প্রকল্পগুলো থেকে যেন আমার ইকোনমিক বেনিফিট আসে, এক্সপেক্টেড রিটার্ন আসে, টাইমলি রিটার্ন আসে, এই ধরনের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সরকার যে ব্যয় বাড়ছে। আরেকটা কথা হলো যে দেখেন, যে সরকার অপচয় কমাতে হবে, অপচয় না কমালে হবে না, কারণ বিদ্যুৎ খাতে কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে দিতে কিন্তু মানে এই যে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এটার সাধারণ জনগণ এটা কষ্ট ভোগ করছে। ক্যাপাসিটি চার্জ অনেক, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা 18,000 থেকে 20,000 মেগাওয়াট, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা হয়তো রাখবে 30,000 মেগাওয়াট, কিন্তু অন্যান্য যে কলকারখানার অন্যান্য যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেগুলো তো পড়ে আছে। এদের যে রক্ষণাবেক্ষণ যে ব্যয়টা, সেই ব্যয়টা তো রাষ্ট্র কোষাগার থেকে দেওয়া হচ্ছে। আমাদেরকে ব্যয় কমিয়ে আনতে হবে। আমরা যদি ব্যয় কমাতে পারি, আমরা যদি অপচয় কমাতে পারি, আননেসেসারি অপচয় কমাতে পারি, তাহলে সরকারের যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্ত তো ব্যয়ভিত্তিক সিদ্ধান্ত, তাই না? জনগণকে আমরা আসলে আশা করছি একটা জনবান্ধব বাজেটের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে